কিন্তু ঠিকই জবাব দিতেন। আমি যদি একটু কোনো কারণে উত্তেজিতও হতাম, উনি আমাকে বলতেন চুপ থাকো, বসে থাকো, দেখো আমি কি করি। শেষ পর্যন্ত যত বিচারকই ওনাকে বাঁকা প্রশ্ন করতেন না কেন, উনি কোনো প্রশ্নে উত্তেজিত হতেন না, কিন্তু শেষ পর্যন্ত উনি ঠিকই উত্তর দিতেন। উনি খুব মাইল্ড ছিলেন, মাইল্ড, সাবমিসিভ, কিন্তু খুব বোল্ড। উনি বলতেন আমি যা বলছি এটা খুব শক্তিশালীভাবে বলছি, কিন্তু আমি আস্তে বলছি। আমার কথাটা অনেক জোরালো, কিন্তু আমার ভয়েসটা এত উঁচু না। তো মনে হতো যে প্রতিক্ষণে উনি কিছু না কিছু আমাদেরকে শেখাতেন। এমনও হয়েছে আমি ওনার শিওরের পাশে বসে থাকতে থাকতে রাত 4টা বেজে গেছে, আমাকে বলছেন তোমাকে আমার এটা পড়াইতে হবে। তো আমি ওনার পাশে বসে রয়েছি, উনি ঘুমাই পড়ছেন, আমি আর উঠে যাইনি। হঠাৎ করে উনি ঘুম ভেঙে দেখেন রাত 4টা বাজে। তো আমাকে বলতে তুমি এখানে বসে আছো এখানে? আমি বললাম যে আপনি আমার যাইতে বলেন নাই, সেই জন্যই আমি এখানে বসে আছি। এবং কাদের মোল্লার মামলা যখন রিভিউ পিটিশন শুনানি হলো, যখন জেল গেটে আমরা গেলাম, রাত 10:30টায় ফাঁসি হয়ে যাবে, আমরা জজের বাসায় গেলাম, গিয়ে দেখলাম জজ সাহেব লুঙ্গি পরে বসে আছে। বসে থাকা অবস্থায় উনি আর ব্যারিস্টার খন্দকার মাহবুব হোসেন জজ সাহেবের বাসার ভিতরে গেলেন, আমি সাথে গেলাম। লুঙ্গি পরা অবস্থায় জজ সাহেব অর্ডার দিলেন ফাঁসি স্টে। তখন জজ সাহেব লুঙ্গি পরে বসে আছেন তার ড্রয়িং রুম। এখান থেকে জেল গেটে গেলাম, ফাঁসি আটকালো 10ই ডিসেম্বর। 12ই ডিসেম্বর, 11ই ডিসেম্বর উনি চেম্বারে যাওয়ার পরে আমাকে বললেন যে সারা রাতে শেষ হবে না, তুমি আমাকে ফজরের পরে বাসায় এসে বোঝাবা। আমি বাসায় গেলাম তখন 5টা বাজে, ভোর 5টা। ভোর 5টা থেকে আবার স্যারের বাসায় আসলাম তখন 7:30 বাজে। এসে দেখি স্যার অপেক্ষা করতেছেন নাস্তা নিয়ে। নাস্তা খেলাম, ওনাকে আমি বুঝালাম, ওনার এক ছেলে ছিলেন উনি বুঝালেন। তারপরে আমরা আবার সুপ্রিম কোর্টে গেলাম কাদের মোল্লার মামলার রায়ের রিভিউ চলবে কি চলবে না এই প্রশ্নে। ফলে আমি ভাবছি কিছু একটা লিখব, এবং লিখলে বই হবে, অনেক ইন্টারেস্টিং, অনেক শিক্ষণীয়, অন্য ধরনের পার্সোনালিটি, স্বাভাবিক মানুষের মতো না। ওনার ব্যক্তিত্ববোধ সব মানুষের চেয়ে আলাদা। আমি অনেক আইনজীবীর সঙ্গে কাজ করেছি, অনেক সিনিয়র আইনজীবীর সঙ্গে, কিন্তু এইরকম প্রভাব ক্রিয়েট করতে পারে জুনিয়রদের উপরে কিংবা আদালতের উপরে তার দ্বিতীয় কোনো ব্যক্তি আমি দেখিনি। উনি দেখতে অনেক লম্বা ছিলেন, উনি যখন কোর্টে দাঁড়াতেন তখন সবার উপর দিয়ে ওনার মাথা দেখা যেত। আবার উনি যখন বলতেন তখন স্পষ্ট করে বলতেন। পিছনে আইনজীবীরা বলতো, যতক্ষণ উনি বলতেন সুপ্রিম কোর্টে আমি দেখেছি পিন পতন সাইলেন্ট, কেউ কোনো শব্দ করে না। উনি বলা শেষ, মনে হলো যেন নাটক শেষ হয়ে গেছে। এরকম একটা মানসিকতা বা এরকম একটা টেন্ডেন্সি আর সুপ্রিম কোর্টের দ্বিতীয় ব্যক্তিত্ব পাওয়া যাবে কিনা আল্লাহই ভালো জানে। ফলে এটা অপূরণীয় ক্ষতি, আপাতত তা পূরণ করা সম্ভব নয়। আর সেকেন্ড হলো ব্যক্তিগতভাবে আমরা তো খুবই ইমোশনাল। ওনার 2 সন্তান আর আমি এত ওতপ্রোতভাবে আমরা জড়িত ছিলাম, মনে হতো যে একটা পরিবার। আমার মনে আছে একটা খুব ইম্পর্টেন্ট ঘটনা, আমার ওয়াইফ যখন প্রথম বাচ্চা ধারণ করে তখন অসুবিধা হয়। স্কয়ার হাসপাতালে আমার ওয়াইফকে ভর্তি করেছি। উনি আমাকে ঘন্টায় 5 বার ফোন দিতেন, কি হয়েছে, এখন কোথায় হয়েছে, এখন কোথায় আসো, এখন আমি আসবো, এখন কি থিয়েটারে নিচ্ছে কিনা। আমি ভাবতাম যে কি করে পসিবল একজন মানুষ তার জুনিয়র আইনজীবীর প্রতি এত পরিমাণ অ্যাটেনশন কি করে দেয়। এবং এগুলো বইলেও শেষ করা যাবে না, এগুলো অনুভূতি, শুধু অনুভূতি থেকে যাবে। এবং উনি আমার জিন্দেগিতে ওনার প্রভাব আমার পিতামাতার চেয়েও বেশি।